গল্পের আসর বাই অডিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বৃষ্টি বিলাস। আজ এর দ্বিতীয় পর্ব। আব্দুর রহমান সাহেব 10টা বাজতেই ঘুমোতে যান। আজ ঘুমোতে গেলেন 11:30টায়। হিসেবের বাইরে 1.5 ঘন্টা কাটালেন টিভি দেখে। কোনো একটা চ্যানেলে বাংলা ছবি হচ্ছিল। মাঝামাঝি থেকে দেখতে শুরু করেছেন। দেখতে তেমন ভালো লাগছে না, আবার খারাপও লাগছে না। তার ইচ্ছা করছিল স্ত্রী এবং ছেলে মেয়ের সঙ্গে নিয়ে ছবি দেখেন। সেটা সম্ভব হলো না। মন্টু বলল তার পরীক্ষায় সে টিভি দেখবে না। এশা বলল সে বাংলা ছবি দেখে না। শ্যামা বলল তার মাথা ধরেছে। তিনি একা একাই টিভির সামনে বসে রইলেন। সিনেমার গল্পে মন দেবার চেষ্টা করলেন। বড়লোক নায়ক গাড়ি অ্যাক্সিডেন্ট করে অন্ধ হয়ে গেছে। তার সেবা শুশ্রূষা করার জন্য অসম্ভব রূপবতী এক নার্স বাড়িতে এসেছে। নার্স ছেলেটির প্রেমে পড়ে গেছে, অথচ ছেলেটির অন্য এক প্রেমিকা আছে। গল্পে নানান ধরনের জটিলতা। এর মধ্যে নায়কের এক বন্ধু আছে, যার প্রধান দায়িত্ব হাস্যকর কাণ্ডকারখানা করে লোক হাসানো। যেমন সে ফ্রিজের ভেতর ঘাপটি মেরে বসে থাকে। কেউ ফ্রিজ থেকে পানির বোতল আনতে গেলে সে নিজেই হাত বের করে বোতল তুলে দেয়। আব্দুর রহমান নায়কের বন্ধুর অভিনয়ে খুবই মজা পেলেন। যে কবার তাকে পর্দায় দেখা গেল, সে কবারই তিনি প্রাণ খুলে হাসলেন। শ্যামা মাকে বলল, বাবার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, কিরকম বৃষ্টি করে হাসছে। মা, তুমি বাবার মাথায় পানি ঢেলে বিছানায় শুয়ে দাও। সুলতানা হাসলেন। শ্যামা বলল, হাসির কথা না মা, আমার সত্যি ভালো লাগছে না। সুলতানা বললেন, তোর বিয়ে ঠিক হওয়ায় বেচারা খুবই খুশি হয়েছে। খুশি চাপতে পারছে না বলে এরকম করছে। আমার তোমার কোনো রাজপুতের সঙ্গে বিয়ে হচ্ছে না, কেরানি টাইপ একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। তোর বাবার খুবই পছন্দের ছেলে। মাঝে মাঝে এরকম হয়, কারণ ছাড়াই কোনো একজনকে মনে ধরে যায়। কারণ ছাড়া কিছুই হয় না মা, সব কিছুর পেছনে কারণ থাকে। মাঝে মাঝে কারণটা বোঝা যায়, মাঝে মাঝে বোঝা যায় না। তোর কি ছেলেটাকে পছন্দ হয়েছে? না। তোর বাবা তো একেবারে বিয়ের তারিখটাই করে ফেললো। করলেও কোনো লাভ হবে না। আচ্ছা মা শোনো, ওরা যে 1001 টাকা দিয়ে গেছে, এই টাকাটা আমি খরচ করে ফেলি। সুলতানা মেয়ের দিকে তাকিয়ে রইলেন। শ্যামা বলল, আমার এক বান্ধবীর বিয়ে, তার বিয়েতে উপহার কিনতে হবে। সুলতানা শ্যামার প্রশ্নের জবাব না দিয়ে নিজের প্রশ্নটা আবার করলেন, ছেলে কি তোর মোটেও পছন্দ হয়নি? না, হয়নি। তাহলে তো তোর বাবাকে বলা দরকার, অপছন্দের একজনকে কেন বিয়ে করবি? বাবাকে কিচ্ছু বলা দরকার নেই। যেহেতু আমার পছন্দের কেউ নেই, আমি শেষটায় খাতা উড়ে গলা ধরে ঝুলে বসতেও পারি। মা শোনো, আমি কি ওই 1001 টাকাটা খরচ করতে পারি? তোর টাকা তুই খরচ করবি, এতবার জিজ্ঞেস করার কি আছে? আমার এই বান্ধবীর বিয়ে হবে উত্তরায়। আমরা সারা রাত থেকে খুব হুল্লোড় করব। বাবার কাছে বলে আমার ভিসা করিয়ে রাখবে। আমি কিছু বলতে পারবো না, তুই নিচে বলবি। তোর বাবা রাজি হবে বলে আমার মনে হয় না। আর শোন, তুই তোর বাবার সঙ্গে কথা বলে তারপর ঘুমোতে যা। কেন? তুই বাড়িওয়ালা বাসায় ছিলি, তোর বাবা কয়েকবার তোকে খোঁজ করেছে, মনে হয় কিছু বলবে। বাবা খেজুরে আলাপ করবে। খেজুর আলাপ আমার একদম পছন্দ না। এইভাবে কথা বলছিস কেন? ছি। খালি হাতে বাবার সামনে যেতে পারবো না। পান টান কিছু দাও, নিয়ে যাই। সুলতানা বললেন, এক কাজ কর, তোর বাবা যে শাড়িটা এনেছে এটা পরে যা, তোর বাবা খুব খুশি হবে। শ্যামা হাই তুলতে তুলতে বলল, বাবা এমনিতেই খুশি আছে, আরও খুশি করার দরকার নেই। বেলুনে বেশি বাতাস পড়লে বেলুন ব্রাস্ট করে। বাবা এখন ব্রাস্ট করার পর্যায়ে চলে গেছেন। শ্যামা খিলখিল করে হাসছে। সুলতানা মুগ্ধ হয়ে মেয়ের হাসি দেখছেন। আব্দুর রহমান মশারির ভেতর ঢুকে পড়েছিলেন। বড় মেয়েকে দেখে মশারির ভেতর থেকে বের হলেন। শ্যামা বলল, বাবা, তোমার জন্য পান এনেছি। আব্দুর রহমান আনন্দিত গলায় বললেন, পান তো আমি একবেলা খাই, শুধু দুপুরে ভাত খাবার পর। যাই হোক, এনেছিস যখন খেয়ে ফেলি। সমস্যা একটাই, আবার দাঁত মাজতে হবে।
চলে যাচ্ছিস নাকি? বস, পান খেতে খেতে গল্প করি। শ্যামা বসল না, দাঁড়িয়ে রইল। বসলেই বাবা দীর্ঘ কথাবার্তা শুরু করতে পারেন। বাবাকে এই সুযোগ কিছুতেই দেওয়া যাবে না। শ্যামার মনে হলো বাবার মেজাজ আজ শুধু যে ডাল তা না, অস্বাভাবিক ভালো। বান্ধবীর বিয়েতে সারা রাত কাটাবার অনুমতি নিতে হলে আজ নিতে হবে। এরকম সুযোগ আর পাওয়া যাবে না। আব্দুর রহমান পান মুখে দিয়ে বললেন, এশার কাছে একটা টেলিফোন নাম্বার আছে, আতাউরের নাম্বার। যদিও বিয়ের আগে মেলামেশা মোটেও বাঞ্ছনীয় না, তারপরেও বিশেষ কিছু যদি জানতে চাস। শ্যামা বলল, কিছু জানতে চাই না। আব্দুর রহমান বললেন, বিয়ে শাদী পুরোপুরি ভাগ্যের ব্যাপার। অনেক খোঁজ খবর করে বিয়ে দেওয়ার পর দেখা যায় বিরাট ঝামেলা। স্বামী তেল আর স্ত্রী জল। ঝাঁকাঝাঁকি করলে মিশিয়ে আবার ঝাঁকাঝাঁকি বন্ধ করলেই তেল জল আলাদা হয়ে যায়। শ্যামা বাবার দিকে তাকিয়ে আছে। আব্দুর রহমান হড়বড় করে কথা বলেই যাচ্ছেন। তার মুখ থেকে পানের রস গড়িয়ে সাদা গেঞ্জিতে পড়েছে। থুতনিতে রস লেগে আছে। তিনি তেল জল বিষয়ক কথাবার্তা বলেই যাচ্ছেন। কি বলছেন নিজেও বোধহয় জানেন না। শ্যামা ভেবে পাচ্ছে না তার বাবা এত খুশি কেন, রহস্যটা কি। সেই বাবাকে থামিয়ে দিয়ে বলল, বাবা, তোমাকে একটা জরুরি কথা চট করে বলে নি, পরে ভুলে যাব। আব্দুর রহমান আগ্রহ নিয়ে বললেন, কি কথা? আমার এক বান্ধবীর বিয়ে, মীরা নাম, উত্তরায় ওদের বাড়ি। আমার সব বন্ধুরা দল বেঁধে বিয়েতে যাচ্ছি। মীরা বলে দিয়েছে আমাদের সারা রাত থাকতে হবে। থাকবি, বন্ধু বান্ধবের বিয়েতে মজা না করলে কার বিয়েতে করবি? তোর বিয়েতেও ওদের সবাইকে বলবি, গায়ে হলুদের পর থেকেই সবাই যেন থাকে। একটা ঘর তোর বন্ধুদের জন্য ছেড়ে দেব, মেঝেতে টানা বিছানা করে দেব। ঠিক আছে রে মা? শ্যামা বলল, ঠিক আছে বাবা। আজকে পত্রিকা পড়েছিস? হ্যাঁ। ইদানিং সব পত্রিকায় নতুন একটা ব্যাপার হয়েছে, কার্টুন ছাপা হচ্ছে। বেশিরভাগ সময়ই খুব ফালতু টাইপ, মাঝে মাঝে আবার খুবই ভালো। আজকেরটা কি ভালো? আজকেরটা খুবই ভালো। হাসতে হাসতে অবস্থা কাহিল। ঘটনাটা হলো, এক লোকের পা ভাঙা, হাসপাতালে পড়ে আছে। তার বন্ধু গিয়েছে তাকে দেখতে। বন্ধু বলল, কিরে, পা কিভাবে ভাঙলি? সে বলল, সিগারেট খেতে গিয়ে পা ভাঙলাম। বন্ধু বলল, এটা আবার কেমন কথা? সিগারেট খেতে গিয়ে কেউ পা ভাঙে? সে বলল, ঘটনাটা হলো, সিগারেট শেষ করে জ্বলন্ত টুকরাটা খোলা ম্যানহোলে ফেলে দিলাম। তারপর অভ্যাসবশে পা দিয়ে সেই সিগারেট নেভাতে গিয়ে হা হা হা। আব্দুর রহমান হেসেই যাচ্ছেন। পানের রসে তার গেঞ্জি এখন মাখামাখি। শ্যামা অবাক হয়ে তার বাবাকে দেখছে। মানুষটা এত খুশি কেন? মিথ্যা দুই রকমের আছে, হঠাৎ মুখে এসে যাওয়া মিথ্যা আর ভেবে চিনতে বলা মিথ্যা। হঠাৎ মিথ্যা আপনা আপনি মুখে এসে যায়, কোনো পরিশ্রম করতে হয় না। ভেবে চিনতে মিথ্যা বলাটাই কঠিন। এই মিথ্যা সহজে গলায় আসে না, বারবার মুখে আটকে যায়। শ্যামার মুখে অবশ্য মিথ্যা তেমন আটকাচ্ছে না। সে গড় করে বলেই যাচ্ছে এবং নিজেও খুব বিস্মিত হচ্ছে। সে কথা বলছে টেলিফোনে। ওপাশে ফোন ধরে আছে আতাউর। মাত্র সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা মিথ্যায় বলতে নেই, শ্যামাকে বলতে হচ্ছে। শ্যামা বলল, আপনি আমাকে চিনবেন না, আমার নাম ঈশা। শ্যামা আপু যার সঙ্গে আপনার বিয়ে কথাবার্তা হয়েছে, আমি তার ছোট বোন। ও আচ্ছা, তুমি কেমন আছো? ভালো আছি। আপনার টেলিফোন নাম্বার আমি আপাকে দিয়েছিলাম, সে আপনাকে টেলিফোন করবে না, লজ্জা পায়। কাজেই ভাবলাম আমিই করি। আপনি বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হব কেন? আপনার চেহারা দেখে মনে হয় আপনি অল্পতেই বিরক্ত হন। আমি অল্পতেই কেন বেশিতে বিরক্ত হই না? বিরক্ত না হলেই ভালো, কারণ বড় আপুর স্বভাব হলো সবাইকে বিরক্ত করা। আপনাকে সে বিরক্ত করে মারবে। আপনার সঙ্গে সে নানান ধরনের ফাজলামি করবে, আপনার জীবন অতিষ্ঠ করে তুলবে। তাই নাকি? হ্যাঁ তাই। সে আপনাকে কি ডাকছে জানেন? ডাকছে খাতাউর। খাতাউর? হ্যাঁ, খাতাউর। আপনাকে ডাকছে নওয়ানি জমিদার মিস্টার খাতাউর। শোনো এশা, আমরা জমিদার টমিদার না। আমার চাচার বেশি কথা বলা অভ্যাস। আমার খুবই লজ্জা লাগছে যে
তিনি এই ধরনের কথাবার্তা বলেছেন। এখন জমিদার না হলেও একসময় তো ছিলেন। অনেক আগের কথা। আমরা এখন খুবই দরিদ্র মানুষ। আপনার জমিদারি নিয়ে বড় আপা কিন্তু আপনাকে খুব খ্যাপাবে। গতকালই আমাকে বলেছে, আই এশা, তুই আমাকে আপা ডাকবি না, আমি জমিদারের বউ, আমাকে ডাকবি মহামান্য নওয়ানি প্রাক্তন জমিদারনি। তোমার কথা শুনে তো আমারই তো খুব লজ্জা লাগছে। আর আপনি খুব কাশছিলেন তো, এ নিয়েও বড় আপু অনেক মজা করেছে। বলছে খাতাউর সাহেবের যক্ষা আছে। যক্ষা হচ্ছে রাজরোগ। সে রাজা মানুষ, তার তো রাজরোগ থাকবেই। আচ্ছা শুনুন, আপনার কাশি কি কমেছে? হ্যাঁ কমেছে। আপাকে দেখে ওই দিন আপনার কেমন লেগেছে? বেশ সুন্দর। আপনি তো চোখ তুলে আপার দিকে তাকাননি। আপনার ধারণা আপনি পায়ে স্যান্ডেলে পরেছিলেন, সেই স্যান্ডেলের ফিতার ডিজাইন নিয়ে গবেষণা করে আপনি পুরো সময় কাটিয়ে দিয়েছেন। আচ্ছা শুনুন, নাস্তা দেবার সময় আপা যখন সবাইকে বাদ দিয়ে আপনাকে প্রথম প্লেটটা দিল, তখন কি একটা ধাক্কার মতো খেয়েছিলেন? না। তাহলে আপার হিসেবে ভুল হয়েছে। আপা আপনাকে চমকে দেওয়ার জন্য এই কাজটা করেছে। সে মানুষকে চমকাতে খুব পছন্দ করে। এখন বুঝতে পারছি আপা আপনাকে চমকাতে পারেনি। অন্য সময় হলে অবশ্যই চমকাতাম। ওদিন ঘোরের মধ্যে ছিলাম, কিছু বুঝতে পারিনি। আরেকটা কথা, আপনারা যে আপাকে টাকা আর আংটি দিলেন, আপনারা যখনই মেয়ে দেখতে চান পকেটে টাকা আংটি নিয়ে যান। আপার ধারণা আপনারা আগেও অনেক মেয়ে দেখেছেন, প্রতিবারই পকেটে করে টাকা আংটি নিয়ে গেছেন। আপার ধারণাটা কি ঠিক? হ্যাঁ ঠিক। আচ্ছা ধরুন কোনো কারণে বিয়ে হলো না, তখন কি আপনারা টাকা আংটি ফেরত নেবেন? এমন কথা বলছো কেন? এমনি বলছি, রাগ করবেন না। রাগ করছি না, আমি এত সহজে রাগ করি না। আপনার সঙ্গে যে আমার এত কথা হয়েছে, এটাও আপাকে বলবেন না। সে জানলে খুবই রাগ করবে। আপা চট করে রেগে যায়। আপার স্বভাব আপনার উল্টো। আপনি রাগ করেন না, আপা করে। স্কুলে তার নাম ছিল আর কে। আর কে মানে কি? আর কে মানে রাগকুমারী। আপনি কিন্তু আপাকে কিছু বলবেন না। আমি কখনো তাকে বলবো না। আচ্ছা শুনুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপা যেমন আপনাকে চমকে দিতে চাচ্ছে, আমিও তাকে চমকে দিন। আমি আপনাকে সময় বলে দিচ্ছি, ঠিক 1:30টার সময় আপা কলেজ থেকে বের হয়। কলেজ গেটের সামনে আপনি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকুন। আপনাকে দেখে আপার আক্কেল গুরুম হয়ে যাবে। আমার ধারণা হাত থেকে বই খাতা ফেলে দেবে। এই কাজটা আমি করতে পারবো না ঈশা, আমি খুবই লাজুক মানুষ। তাহলে কি করা যায় বলুন তো? তোমাকে কিছু করতে হবে না, থ্যাংক ইউ। না, আপনাকে করতে হবে। আমি চাই আপনি আপাকে চমকে দিন। আপার একটা শিক্ষা হোক। আপনাকে কলেজ গেটের সামনে দাঁড়াতে হবে না। একটা কনফেকশনারি দোকান আছে, নাম নিরালা। আপনি দোকানে ঢুকে একটা কোক বা পেপসি খাবেন, আবার সেখানে উপস্থিত হবে। সে শুধু শুধু সেখানে যাবে কেন? যাবে কারণ আমি তাকে বলে দেব ওই দোকান থেকে আমার জন্য একটা জিনিস আনতে। পারবেন? না পারবো না। আপনাকে পারতেই হবে। প্লিজ, আগামীকাল দুপুর 1:30টায়, 1:40-এ আবার ক্লাস শেষ হয়। দোকানে আসতে আসতে তার লাগবে 10 মিনিট। এশা, আমি এই কাজটা করতে পারবো না। না পারলে কি আর করা? আমার অফিস আছে। অফিস কামাই দিয়ে দোকানে বসে কোক খাওয়া। কোক খাওয়ার জন্য তো অফিস কামাই দিচ্ছেন না। যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছেন তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে যাচ্ছেন। বিয়ের পর তো গল্প করবই। বিয়ের পর গল্প করা আর বিয়ের আগে গল্প করা কি এক? এক না? না এক না, আকাশ পাতাল তফাৎ। তুমি বুঝলে কি করে? তুমি তো বিয়ে করনি। বিয়ে না করলেও বুঝতে পারছি, এইসব ব্যাপারে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি বোঝে। আপনি যাবেন কিন্তু। ধরো আমি গেলাম, তারপর দেখলাম তোমার আপা আসেনি। আপা যাবে, আমি ব্যবস্থা করে রাখবো। আর না গেলে দেখা হবে না। তুমি দেখি খুবই ইন্টারেস্টিং মেয়ে। দুলাভাই, আপনি যাবেন তো? মাই গড, এখনই দুলাভাই ডাকছো কেন? একদিন তো ডাকতেই হবে, একটু প্র্যাকটিস করে নেই। আগে ভাগে প্র্যাকটিস করতে হবে না, আমার খুবই লজ্জা লাগছে। লজ্জা লাগলে রাখবো না। আচ্ছা শুনুন, আপনি কাল যাচ্ছেন তো? এখনো বলতে পারছি না। না,
আপনাকে যেতে হবে, না গেলে আমি খুবই রাগ করব। আমি আপনার একটা মাত্র শালী, আমাকে রাগালে তার ফল শুভ হবে না। টেলিফোন রাখি। অনেকক্ষণ কথা বলে ফেললাম, আপনি বোধহয় আমাকে ফাজিল টাইপ মেয়ে ভাবছেন। দুলাভাই, আমি কিন্তু ফাজিল টাইপ মেয়ে না। সরি, আমার দুলাভাই বলে ফেললাম। শ্যামা টেলিফোন রেখে খানিকক্ষণ হাসল। ছোট বোন সেজে টেলিফোন করা এই বুদ্ধিটা হঠাৎ তার মাথায় এসেছে। বুদ্ধিটা যে এমন কাজে লাগবে আগে বুঝতে পারেনি। মানুষটার গলার স্বর সুন্দর, শুনতে ভালো লাগছিল। আরও কিছুক্ষণ কথা বললে হতো। আরেকদিন বললেই হবে। প্রথম দিন এত কথা বলা ঠিক না। এশাকে সে ফাজিল মেয়ে ভাববে, এশা মোটেই ফাজিল মেয়ে না। মুত্তালিব সাহেব বারান্দায় বসেছিলেন। শ্যামা বারান্দায় এসে দাঁড়ালো। মুত্তালিব সাহেব বললেন, কার সঙ্গে কথা বললি? শ্যামা হাসল। মুত্তালিব সাহেব গম্ভীর গলায় বললেন, প্রশ্ন করলেও প্রশ্নের জবাব দিবি, হেসে ফেলবি না। এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বললি? বলা যাবে না। এই দুনিয়াতে নানান ধরনের ব্যাধি আছে, তার একটা হলো টেলিফোন ব্যাধি। ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা বলা ব্যাধি। এটা ভালো না। আপনার পায়ের অবস্থা কি? আমি একটা প্রশ্ন করেছিলাম, তার জবাব কিন্তু এখনো পাইনি। আসুন, আপনাকে হাঁটাই। তুই তোর কাজে যা, আমাকে হাঁটাতে হবে না। আমি টেলিফোনে যতক্ষণ কথা বলেছি ঘড়ি ধরে ঠিক ততক্ষণ আপনাকে হাঁটাবো। নগদ বিদায়। শ্যামা মুত্তালিব সাহেবকে টেনে দাঁড় করালো। শ্যামা বলল, আমার কাঁধে হাত রাখুন। আমাকে তো ধরে আছেন, আবার দেয়াল ধরছেন কেন? ভেরি গুড। এ কি, দুটা পা একসঙ্গে ফেলছেন কেন? আমি 1 2 বলবো। 1 হলো ডান পা, 2 হলো বাম পা। 1 2, 1 2। হাঁটি হাঁটি পা পা। সুলতানের রান্নাঘরে আব্দুর রহমান সাহেব আজ অফিস থেকে ফেরার পথে ইলিশ মাছ কিনে এনেছেন। তার হঠাৎ সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে। কাঁচা বাজার থেকে রাই সরিষা, কাঁচা মরিচ কিনেছেন। 2 কেজি আতপ চালও কিনেছেন। সর্ষে ইলিশ নাকি আতপ চালে ভাত দিয়ে খেতে মজা। ইলিশ সর্ষে রান্না হচ্ছে। এসা খুব আগ্রহ নিয়ে বসে আছে। সুলতানা বললেন, রান্নাঘরে বসে আছিস কেন? এসা বলল, রান্না শিখছি মা, আজ আমি রাঁধবো, তুমি আমাকে দেখিয়ে দাও। সুলতানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এশার মুখ থেকে অন্ধকার দূর হয়েছে। গত কয়েকদিন চিমসে মেরেছিল, এখন হাসি খুশি ভাবটা ফিরে এসেছে। তার যে সমস্যা ছিল সেই সমস্যা নিশ্চয়ই দূর হয়েছে। সুলতানা সামান্য মন খারাপ হলো। তার মেয়েগুলির খুবই চাপা স্বভাব, মনের কথা কেউ মার সঙ্গে বলে না। এশা বলল, লবণের অনুমানটা কিভাবে করো মা? কোনো নিয়ম কি আছে? সুলতানা বললেন, পুরোটাই আন্দাজ। মাখানোর পর জিভে নিয়ে লবণ দেখে নিতে হয়। ওয়াক্থু, কাঁচা মাছের রস মুখে দেব? পরে পানি দিয়ে কুলো করে মুখ পরিষ্কার করবি। এসা মাছ মাখাচ্ছে। সুলতানা মুগ্ধ হয়ে মেয়ের কাজ দেখছেন। সময় কত দ্রুত পার হচ্ছে। এতটুকু মেয়ে ছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। একজনের তো বিয়েই ঠিক হয়ে গেল। মা, দেখো তো, লবণ কি এতটুকু দেব? বেশি হয়ে গেছে, আরও কম। একটা ব্যাপার খেয়াল রাখবি, লবণ কম হলে পরে দেওয়া যায়, বেশি হলে কিন্তু কমানো যায় না। বেশি হলে পানি দিয়ে ঝোল বাড়িয়ে দেব। সর্ষে বাটে পানি দিবে কিভাবে? তাও তো কথা। সুলতানা আগ্রহের সঙ্গে বললেন, কাঁচা মরিচের একটা ব্যাপার তোকে শিখিয়ে দিই। কাঁচা মরিচ আস্ত দিলে মরিচের ঘ্রাণটা তরকারিতে যায়, তরকারি ঝাল হয় না। আর যদি মাঝখান দিয়ে কেটে দিস তাহলে মরিচের ঘ্রাণও যায়, তরকারি ঝালও হয়। আমরা কি করব মা? ঝাল করব না মরিচের গন্ধওয়ালা তরকারি করব? তুই রান্না করছিস, তুই ঠিক কর। এশাকে খুব চিন্তিত মনে হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। সে ভ্রু কুঁচকে আছে। এশা বলল, মা, আমার খুব আশ্চর্য লাগছে। কেন? সামান্য রান্না, তার মধ্যে ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। আমাকে চিন্তা করতে হচ্ছে কি করব। ঝাল তরকারি করব নাকি মরিচের ঘ্রাণওয়ালা তরকারি করব। মা, আমি তো খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। সুলতানা তার চিন্তাগ্রস্ত মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার খুবই মজা লাগছে। এশা বলল, মা, তুমি যদি এখন বারান্দায় যাও তাহলে খুব মজার একটা দৃশ্য দেখবে। কি দৃশ্য দেখব?
আপা বাড়িওয়ালা চাচাকে হাঁটা শেখাচ্ছে, ধরে ধরে হাঁটাচ্ছে, আর মুখে মুখে বলছে হাঁটি হাঁটি পা পা। আপা খুবই মজা পাচ্ছে, বারান্দার এক মাথা থেকে আরেক মাথা যাচ্ছে। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, মুত্তালিব সাহেব বেচারা পা নিয়ে ভালো সমস্যায় পড়েছেন। কি অদ্ভুত রোগ, হাঁটু বাঁকে না। এসে বলল, মা তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু রাগ করতে পারবে না। যদি প্রমিস করো রাগ করবে না, তাহলেই কথাটা বলবো। রাগ করার মতো কথা? হুম। আমার কথা শুনে তোমার হয়তো মনে হবে আমার মন ছোট বলে এ ধরনের কথা বলছি। কথাটা কি? বাড়িওয়ালা চাচার সঙ্গে আপাতত মেশা ঠিক না, মেশামেশি বেশি হচ্ছে। সুলতানা বিস্মিত হয়ে বললেন, এইসব কি বলছিস? উনি শ্যামাকে নিজের মেয়ের মতো দেখেন, মা ডাকেন। এসা বলল, মা ডাকলেও ঠিক না। ঠিক না কেন? আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না মা, আমার কাছে মনে হচ্ছে ঠিক না। মুত্তালিব চাচা আপাকে খুব পছন্দ করেন, আবার আপাও ওনাকে খুব পছন্দ করেন। তুমি কি লক্ষ্য করেছো, দিনের মধ্যে একবার দোতলায় না গেলে আপা থাকতে পারে না। ও যা টেলিফোন করতে, টেলিফোন করতে যাওয়াটা আপার একটা অজুহাত। তুই বেশি বেশি বোঝার চেষ্টা করছিস এসা, এত বেশি বোঝা কিন্তু ঠিক না। কিছু কিছু মানুষ আছে ভালোর মধ্যে মন্দ খুঁজে, তুইও তাদের মতো হয়ে গেলি। তুমি রেগে যাচ্ছ মা, কথা ছিল তুমি রাখবে না। আমি রাগিনি, তোর কথা শুনে বিরক্ত হচ্ছি। মানুষের সম্পর্ক এত ছোট করে দেখতে নেই। ঈশা চুলায় হাঁড়ি বসাতে বসাতে বলল, মা শোনো, একবার মুতালিব চাচার টেলিফোন নষ্ট ছিল, প্রায় 1 মাস নষ্ট ছিল। এই 1 মাসও কিন্তু বড় আপা প্রতিদিন একবার করে দোতলায় গেছে। তাতে কি হয়েছে? কিছু হয়নি, এমনি বললাম। তুমি যে বললে আপা টেলিফোন করতে যায়, এটা যে ঠিক না তা বোঝানোর জন্য বললাম। তুমি রেগে যাচ্ছ বলে গুছিয়ে তোমাকে কিছু বলতে পারছি না। মা শোনো, আপা যখন শুনবে আজ বাসায় সর্ষে ইলিশ রান্না হচ্ছে, সে খুব ব্যস্ত হয়ে পড়বে মুতালিব চাচার জন্য তরকারি পাঠাতে। এতে দোষের কি আছে? উনি শ্যামাকে নিজের মেয়ের মতো দেখেন, মেয়ে কি বাবার জন্য তরকারি নিয়ে যাবে না? এক টুকরা মাছ মানুষটার জন্য নিয়ে গেলে সেটা দোষের হয়ে যাবে? এসা বলল, মা সরি, এই প্রসঙ্গটা তোলা ঠিক হয়নি। তোমার মুখ থেকে রাগ রাগ ভাবটা দূর করে সহজভাবে তাকাও। আমার মন আসলেই ছোট, কি আর করা। মা, চা খাবে? না, চা খাও, আমি তোমাকে চা বানিয়ে খাওয়াচ্ছি। চা বানানোটা আমি ভালো শিখেছি মা, বানাই প্লিজ। বললাম তো না। তোমার সঙ্গে আমার চা খেতে ইচ্ছে করছে মা, কঠিন মুখে না বলবে না। আমি তো স্বীকার করেছি আমার মন ছোট, তারপরেও রাগ করে থাকাটা কি ঠিক? এসা খালি চুলায় চায়ের কেতলি বসালো। শ্যামা এসে উপস্থিত হলো, খুশি খুশি গলায় বলল, চা হচ্ছে নাকি রে? আমিও চা খাবো। আজ কি তুই রান্না করছিস? হুম। কি রান্না? সর্ষে ইলিশ। ইলিশ মাছে ডিম ছিল? ছিল। ডিমটা আলাদা করে রাখবে, মুতালিব চাচা ইলিশ মাছের ডিম পছন্দ করেন। ডিমটা আমি ওনাকে দিয়ে আসবো। আচ্ছা। সুলতানা এশার দিকে তাকিয়ে আছেন। এশা একবারও মার দিকে তাকালো না, সে নিজের মনে চা বানাচ্ছে। শ্যামা বলল, মা শোনো, চাচাকে এক্সারসাইজ করে এসেছি। আমার কি মনে হয় জানো মা, আমার মনে হয় এক্সারসাইজের চেয়েও ওনার যেটা বেশি দরকার সেটা হচ্ছে স্যাক। কাল থেকে এক্সারসাইজও করাবো, সেকও দিব। তুই তো ডাক্তার না, তুই এসবের কি জানিস? শ্যামা চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, ছোটোখাটো ব্যাপার জানার জন্য ডাক্তার হওয়া লাগে না মা। এশা বলল, আপা, তুমি কি আতাউর ভাইকে টেলিফোন করেছিলে? শ্যামা বলল, না, আমার অত গরজ নেই। বাবা শখ করে টেলিফোন নাম্বার এনেছেন, একবার টেলিফোন করো। শ্যামা হালকা গলায় বলল, বাবার শখ থাকলে বাবা করুক, আমার শখ নেই। সুলতানা নিজের চায়ের কাপ নিয়ে উঠে গেলেন। এশার কথাগুলি শোনার পর থেকে তার ভালো লাগছে না, মনের মধ্যে কি যেন খচখচ করছে, অদৃশ্য কোনো কাটা বিঁধে আছে। শোবার ঘর অন্ধকার করে আব্দুর রহমান শুয়ে আছেন। শুয়ে থাকার ভঙ্গিটা কেমন যেন অস্বাভাবিক। লম্বা হয়ে শুয়ে আছেন, পায়ের বুড়ো আঙ্গুল এবং নাক এক লাইনে। সুলতানা ঘরে ঢুকে বাতি জ্বালালেন।
উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? আব্দুর রহমান উঠে বসতে বসতে বললেন, মাথাটা কেমন যেন ঘুরছে, মুখের ভেতরটা টক টক লাগছে। জ্বর আসেনি তো? না। চা খাবে? নাও, চা খাও। রান্নার দেরি হবে। অসুবিধা নেই, হোক দেরি। আজ এসে রান্না করছে। ও রান্না জানে? জানে না, শিখবে। তোমার বড় মেয়ের রান্না বান্নায় আগ্রহ নেই, এশার আছে। দুই মেয়েকেই শিখিয়ে দাও। আজকালকার মেয়েরা সব শিখতে রাজি, শুধু রান্না শিখতে রাজি না। রান্না শেখাটা খুব দরকার। আমার মেয়েরা আজকালকার মেয়ের মতো না। আব্দুর রহমান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আজ প্রভিডেন্ট ফান্ডের খোঁজ নিয়েছি। 1,45,000 টাকার মতো আছে। এতে তোমার মেয়ের বিয়ে দিতে পারবে না? সব টাকা এক মেয়ের পেছনে খরচ করে ফেলবে? তোমার তো আরও একটা মেয়ে আছে। প্রথম বিয়ে একটু ধুমধাম করে দিই। আমি ঠিক করেছি, বিয়ের পর মেয়ে জামাইকে গ্রামের বাড়িতে নিয়ে যাব। পালকির ব্যবস্থা করব। পালকি করে জামাই বউ যাবে, গ্রামের মানুষ ভিড় করবে। পালকি পাবে কোথায়? দেশে কি পালকি আছে? আমাদের এদিকে আছে। গ্রামের বাড়িটাও এই উপলক্ষে ঠিক করতে হবে। গ্রামের মানুষরা তো আর দল বেঁধে বিয়েতে আসতে পারবে না। একটা গরু জবাই করে ওদের খাইয়ে দেব। তার কি দরকার আছে? আছে, দরকার আছে। সুলতানা শোনো, এর মধ্যে আতাউরকে বলি একবেলা এসে আমাদের সঙ্গে খেয়ে যাক। বলো। অফিস থেকে ফেরার সময় ওকে নিয়ে আসবো। রাতে খেয়ে দিয়ে যাবে, গল্পগুজব করবে। আমি তো আর গল্প করতে পারি না, তোমরা করবে। আচ্ছা, তোমার কিছু স্পেশাল রান্না যে আছে সেগুলো করো। শাশুড়ির হাতে রান্না খেয়ে বুঝুক রান্না কাকে বলে। কলার থোর বেটে তুমি যে জিনিসটা করো ওটা করবে। আর মাছের টকও রাখবে। নেত্রকোনা ছেলে তো, শুটকি পছন্দ করবে। বেগুন দিয়ে শুটকি করবে। আব্দুর রহমান চায়ের কাপ নামিয়ে হঠাৎ উঠে দাঁড়ালেন। সুলতানা বললেন, কি হয়েছে? বমি আসছে। বলতে বলতে তিনি ঘর ভাসিয়ে বমি করলেন। মন্টু সাউন্ড কমিয়ে দিয়ে টিভিতে এক্স ফাইল দেখছে। টিভির এই প্রোগ্রামটি তার খুব পছন্দের। সপ্তাহে একদিন মাত্র দেখায়। আজ না দেখতে পেলে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। বাড়িতে একজন অসুস্থ মানুষ আছে। মানুষটা অনেকবার বমি করে এখন শুয়ে আছে। তার ঘর অন্ধকার। মা তার মাথায় চুলি ইলিবিলি করে দিচ্ছে, আর সে কিনা টিভি দেখছে। কাজটা খুবই অন্যায়। মন্টু নিজের কাছে খারাপ লাগছে, কিন্তু সে টিভি বন্ধ করতে পারছে না। সে অবশ্য তার দায়িত্ব ঠিকই পালন করেছে। ডাক্তার ডেকে নিয়ে এসেছে। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নিয়ে গেছে। তারপরেও টিভি দেখাটা ঠিক হচ্ছে না। বড় আপা তাকে একবার দেখে গেছে। বড় আপা কিছু বলেনি। বড় আপা যদি বলতো আই টিভি বন্ধ কর, সে বন্ধ করে দিত। বাবা ঘরে দরজা বন্ধ, টিভির সাউন্ড সে ঘরে যাচ্ছে না। তাছাড়া সে সাউন্ড কমিয়ে রেখেছে, নিজেই কিছু শুনতে পাচ্ছে না। বাবার শুনতে পাবার কোনো কারণ নেই। মন্টু টিভি দেখে স্বস্তি পাচ্ছে না। বারবার চমকে চমকে উঠছে। মনে হচ্ছে এই বুঝি বাবা বের হয়ে আসবেন। বের হয়ে তিনি কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলবেন, আমি মারা যাচ্ছি আর তুই টিভি দেখছিস? টিভিটা এতই জরুরি, দেখতেই হবে। বাবা অবশ্য মারা যাচ্ছেন না। 2-3 বার বমি করলে কেউ মারা যায় না। ডাক্তার সাহেব বলেছেন আজে বাজে খাবার খেয়ে পেট গরম হয়েছে। তিনি ওরসালান খেতে দিয়েছেন আর ঘুমের ওষুধ দিয়েছেন। খট করে শব্দ হলো। বাবার ঘরে দরজা খুলছে। মন্টু টিভির ওপর ঝাঁপিয়ে পড়ে টিভি বন্ধ করল। সুলতানা বের হয়ে এলেন। তিনি সহজ গলায় বললেন, পড়তে যা। টিভির সামনে বসে আছিস কেন? বলেই তিনি মেয়েদের ঘরে ঢুকে মন্টু আবারও টিভি ছাড়ল। এক্স ফাইলে আজকের গল্পটা খুবই জটিল। এক লোকের অস্বাভাবিক ক্ষমতা আছে। সে তার ইচ্ছাশক্তি দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে, কিন্তু সবসময় পারে না। ইচ্ছাশক্তি খাটাতে হলে তার আশেপাশে গাছ লাগে। টবে বসানো গাছ হলেও হয়। ইচ্ছাশক্তি কাজে লাগানোর পর গাছটা মরে যায়। মন্টু টিভির পর্দার সঙ্গে প্রায় চোখ লাগিয়ে আছে। সাউন্ডটা আরেকটু বাড়াতে পারলে ভালো হতো, সেটা ঠিক হবে না। সুলতানা মেয়েদের ঘরে ঢুকলেন। শ্যামা বলল,
বাবা কি ঘুমিয়ে পড়েছে? সুলতানা বললেন, হ্যাঁ, ঘুমোচ্ছে। তুমি ভাত খেয়ে নাও। আমি খাবো না, খিদে নেই। এশা বলল, মা শোনো, খেতে যাও। বাবার শরীর খারাপ করেছে বলে বাবা খাচ্ছে না, তাই বলে তুমিও খাবে না, এটা কেমন কথা? বললাম না খিদে নেই। খেতে বসলেই খিদে হবে। আমি এত আগ্রহ করে রান্না করেছি, তুমি খাবে না, এটা কেমন কথা? তোর বাবা শখ করে মাছটা এনেছে, সরিষা বাটা রান্না হবে বলে সরিষা কিনে এনেছে। সে খেতে পারল না, আর আমি খাবো, এটাই বা কেমন কথা? এশা ঝগড়ার ভঙ্গিতে বলল, না খেয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ মা? তুমি কি প্রমাণ করতে চাচ্ছ যে বাবার সঙ্গে তোমার গভীর প্রণয়? আমি কিছুই প্রমাণ করতে চাচ্ছি না। খিদে মরে গেছে, খেতে ইচ্ছে করছে না বলে খাবো না। তোরা ঘুমোতে যা। সুলতানা চলে গেলেন। শ্যামা এশার দিকে তাকিয়ে বলল, মা এই কাজগুলো যে করে মন থেকে করে, না দায়িত্ব থেকে করে? এশা বলল, তোমার বিয়ে হোক, তখন তুমি নিজেই এই প্রশ্নের উত্তর পাবে। শ্যামা বাতি নিভিয়ে বিছানায় গেল। এশা বলল, আমরা আজ এত সকাল সকাল শুয়ে পড়লাম, ঘুম তো আসবে না। আয়, শুয়ে শুয়ে গল্প করি। এশা, তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস? বাতি নিভিয়ে গল্প করতে একরকম লাগে, আবার বাতি জ্বালিয়ে গল্প করতে অন্য রকম লাগে। একই গল্প শুধুমাত্র বাতি জ্বালানো নেভানোর কারণে দুরকম হয়ে যায়। এশা বলল, মুত্তালিব চাচার কি ইলিশ মাছের ডিম পছন্দ হয়েছিল? শ্যামা বলল, খুব পছন্দ হয়েছে, চেটে পুটে খেয়েছেন। তুই রান্না করছিস শুনে বলল, তোকে একটা মেডেল দেবে, রূপার মেডেল। মেডেলে লেখা থাকবে দ্রৌপদী পদক। দ্রৌপদী কি খুব ভালো লাগতেন? হুম। ওনার 5টা স্বামী ছিল না? হুম। এশা হাসছে। শ্যামা বলল, হাসছিস কেন? এশা বলল, বেচারে দ্রৌপদীর কথা ভেবে হাসছি। সে কি বিপদী না ছিল? 5টা স্বামীকে ভুলিয়ে ভালিয়ে রাখা তো সহজ কথা না। একটা স্বামীকেই ভুলানো যায় না, আর 5টা স্বামী। কোনো স্বামী হয়তো লাজুক, সে স্ত্রীকে একভাবে চাইবে, আবার কোনো স্বামী নির্লজ্জ, সে চাইবে অন্যভাবে। শ্যামা বলল, এশা, চুপ কর তো, তোর মুখে এই ধরনের কথা একেবারেই মানাচ্ছে না। কেন? তোমার কাছে কি মনে হয় আমি এখনো ছোট? ছোটই তো। আমি অনেক বড় হয়ে গেছি আপা। যতটা বড় তুমি আমাকে ভাবো, আমি তার চেয়েও বড়। তুমি তো এখনো বিয়ে করনি, আমি কিন্তু বিয়ে করে ফেলেছি। শ্যামা উঠে বসতে বসতে বলল, তার মানে? এশা কিছু বলল না, হাসল। অন্ধকারে তার হাসি শোনা গেল। শ্যামা বলল, এই, তুই কি ঠাট্টা করছিস? হুম। এরকম ঠাট্টা করবি না। তুই যেভাবে বললি, আমার মনে হলো সত্যি বুঝে কিছু করে ফেলেছিস। এশা বলল, আমি যা করি খুব চিন্তা ভাবনা করে করি। ইচ্ছে হলো আর হুট করে ঘটনা ঘটিয়ে ফেললাম। আমার বেলায় এরকম কখনো হবে না। যদি আমি কাউকে কিছু না জানিয়ে গোপনে বিয়ে করি, তাহলে বুঝতে হবে এটা ছাড়া আমার হাতে অন্য কোনো পথ খোলা ছিল না। তুই কি গোপনে বিয়ে করেছিস? না, এখনো করিনি। তবে তবে আবার কি? বিয়ে করব। ছেলেটাকে? এসে হাসল। শ্যামা কঠিন গলায় বলল, হাসি বন্ধ করে বলতো ছেলেটাকে। তুমি চিনবে না, খুবই আজে বাজে টাইপের ছেলে। আজে বাজে টাইপের ছেলের সঙ্গে তোর পরিচয় হলো কিভাবে? যেভাবেই হোক হয়েছে। ছেলে করে কি? কিছু করলে তো বলতাম না। আজে বাজে টাইপ ছেলে, কিছুই করে না। মানুষের কাছ থেকে চাঁদা তোলে। তার মানে? রবীন্দ্র জয়ন্তী করবে, তার জন্য চাঁদা তুলবে। নজরুল দিবস করবে, তার জন্য চাঁদা তুলবে। পাড়া ক্রিকেট খেলার চাঁদা, দুস্থ জনগণের জন্য চাঁদা। এ পাড়া মানুষদের মাসের মধ্যে 2-3 বার তাকে চাঁদা দিতে হয়। যে চাঁদা দেয় সে হাসি মুখে দেয়, সেও হাসি মুখেই চাঁদা নেয়। চাঁদা তোলা প্রাইভেট লিমিটেড কোম্পানির সে একজন ডিরেক্টর। তার ব্যবহারও অত্যন্ত ভালো। অফিস বসদের ব্যবহার সাধারণত ভালো হয় না, তারা খিটখিটে স্বভাবের হয়। ইনি সেরকম না। তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস না তো? না। শ্যামা বিছানা থেকে নেমে দরজার দিকে যাচ্ছিল। এশা তীক্ষ্ণ গলায় বলল, যাচ্ছ কোথায়? শ্যামা বলল, বাবাকে ডেকে তুলি, তোর কথাগুলি তাকে বলি।
এশা বলল, বাবার শরীর ভালো না, ঘুমোচ্ছেন। তাছাড়া বাবাকে তোমার কিছু বলতে হবে না, যা বলার আমিই বলবো। তুমি চুপ করে বিছানায় বসো। সুলতানা শোবার ঘর থেকে কথাবার্তা শোনা যাচ্ছে। দরজা খোলা হলো। স্বামী স্ত্রী দুজন একসঙ্গে বেরোচ্ছেন। সারা শব্দ পেয়ে এশা এবং শ্যামা ঘর থেকে বের হয়েছে। এশা বলল, কি হয়েছে? সুলতানা লজ্জা লজ্জা গলায় বললেন, কাণ্ড দেখ না, তোর বাবা এখন বলছে ভাত খাবে, তার নাকি শরীর ভালো লাগছে, ক্ষুধা হচ্ছে। এশা বলল, তোমরা খাবার টেবিলে বসো, আমি খাবার গরম করে আনছি। আব্দুর রহমান মেয়ের দিকে তাকিয়ে সংকুচিত গলায় বললেন, আমার মনে হয় ফুড পয়জনিং হয়েছিল, বমির সঙ্গে পয়জন সবটা বের হয়ে গেছে, এখন শরীর ফ্রেশ লাগছে। এশা খাবার গরম করছে। শ্যামা দাঁড়িয়ে আছে তার পাশে। শ্যামা তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের দিকে তাকাচ্ছে। তার মুখ থমথম করছে। শ্যামা বলল, ছেলের নাম কি? এশা হালকা গলায় বলল, নামে তো আপা কিছু যায় আসে না, ওর নাম সলিম হলেও যা, দবির হলেও তা, আবার খলিলুল্লাহ হলেও ঠিক আছে। আমি মনে হয় ছেলেটাকে চিনতে পারছি। একদিন কলেজে যাবার জন্য রিক্সা পাচ্ছিলাম না, তখন ফর্সা মতো লম্বা একটা ছেলে রিক্সা ঠিক করে দিয়ে আমাকে বলল, আপা উঠুন। রিক্সাওয়ালা কি তোমার কাছ থেকে ভাড়া নিয়েছে? ভাড়া নেবে না কেন? এসে হালকা গলায় বলল, রিক্সাওয়ালা তোমার কাছ থেকে ভাড়া নিলে বুঝতে হবে মাহফুজ না। মাহফুজ রিক্সা ঠিক করে দেবে আর রিক্সাওয়ালা ভাড়া নেবে, এরকম হতেই পারে না। ছেলের নাম মাহফুজ? হ্যাঁ। তুই কি সত্যি সত্যি তাকে বিয়ে করেছিস? আমার গা ছুঁয়ে বলতো প্লিজ। এসা বিরক্ত গলায় বলল, টেনশনে তোমার চোখ মুখ শুকিয়ে গেছে, তুমি টেনশন করছো কেন? টেনশন করবো আমি? তোমার এখানে টেনশন করার কিছু নেই। আমি টেনশন করব না? না, আমরা যখন একসঙ্গে ছিলাম তখন একজন আরেকজনের সমস্যা দেখেছি, একসঙ্গে থাকার সময় শেষ হয়েছে। তোমার একটা জীবন শুরু হতে যাচ্ছে, তুমি তোমারটা দেখবে, আমি দেখব আমারটা। তোর কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমি চিন্তা করব না? না, করবে না। বড় খালা বা ছোট খালা, এতে কারোর সঙ্গে কি মার যোগ আছে? যোগ নেই। হঠাৎ হঠাৎ বিয়ে, জন্মদিন, এইসব উৎসবে তাদের দেখা হয়, এই পর্যন্তই। আমাদের অবস্থাও তাই হবে। তুমি তোমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত হব। কাজেই আমাকে নিয়ে দুশ্চিন্তা না করে নিজের জীবনটা কেমন যাবে তা নিয়ে চিন্তা করো। ইদানিং তুই নিজেকে খুব বুদ্ধিমতী ভাবছিস। ভাবাভাবির কিছু নেই আপা, আমি বুদ্ধিমতী। বুদ্ধিমতী কোনো মেয়ে চাঁদাবাজ ছেলের প্রেমে পড়ে? হ্যাঁ পড়ে। অতি চালাকের গলায় দড়ি, এই প্রবচনটা জানো না? আমি অতি চালাক বলেই আমার গলায় দড়ি। পুরো ঘটনাটা কি আমাকে বলবি? না, ঘটনা বলে বেড়াতে ভালো লাগে না। আব্দুর রহমান সাহেব খেতে বসেছেন। এসা খাবার এগিয়ে দিচ্ছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে আদুরে গলায় বললেন, মাছের তরকারিটা অপূর্ব হয়েছে রে মা। এসা শীতল গলায় বলল, মাছের তরকারি তুমি এখনো মুখে দাওনি বাবা। আব্দুর রহমান বিব্রত গলায় বললেন, মুখে দিতে হবে না, আমি চেহারা দেখেই বুঝতে পারছি। চেহারা দেখেই 16 আনা 12 আনা বোঝা যায়। এসা বলল, চেহারা দেখে কিছুই বোঝা যায় না। গল্পের আসরে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বৃষ্টিবিলাস। আজ ছিল এর দ্বিতীয় পর্ব। নতুন যারা আপনাদের আমার চ্যানেলে শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে। লাইক শেয়ার করে পাশে থাকবেন, আশেপাশের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।